রয়েছেন। টিটব, গাইঘাটাতে গিয়ে ঠিক কোথায়, কোন বাড়িতে, কার বাড়িতে আশ্রয় নিয়েছিল এই মনোজ? দেখো, একদম তাই। গাইঘাটা থানার চাঁদপাড়া বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে তিনি কিন্তু আশ্রয় নিয়েছিলেন এবং গতকাল রাতেই কিন্তু হানা দেয় গোয়েন্দারা। সঙ্গে ছিলেন গাইঘাটা থানার পুলিশ। কিন্তু প্রশ্ন একটাই, এই যে গাইঘাটার চাঁদপাড়া, এখানে কেন আশ্রয় নিয়েছিলেন? এই জায়গাটাকেই কেন বেছে নিয়েছিলেন মনোজ? যদিও বিশ্বজিৎ দাসের বাড়িতে গেলে তার পরিষ্কার বক্তব্য, তার এক পরিচিত এই চাঁদপাড়া এলাকার বাসিন্দা, সে তাকে দুদিনের জন্য তার বাড়িতে দিয়ে আসে। আমরা কিন্তু সেই বাড়িতেও গিয়েছিলাম, অর্থাৎ যেই বিশ্বজিৎ দাসের পরিবার যার নাম বলেছিলেন, অর্থাৎ সেখানে গিয়েও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন তারা তাকে চেনেনই না। অথচ এখানেই কিন্তু শস্যের মধ্যে ভূত, যেটা জানা যাচ্ছে। তাহলে এই র্যাকেট বা এই চক্র কতদূর বিস্তার রয়েছে? আমরা দেখিয়েছিলাম একেবারে এই কয়েকদিন আগেই যে বাংলাদেশের নেটওয়ার্ক এই চাঁদপাড়া এলাকাতে অ্যাভেলেবেল কাজ করছে, অর্থাৎ অহরহ এখানে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, এখানে বাংলাদেশের সিম ব্যবহার করা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে যে জাল পাসপোর্ট চক্র, যেই চক্রের বিস্তর জাল, যে বিশাল আকার যে বিস্তার রয়েছে উত্তর 24 পরগনা জেলা, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ আমরা দেখেছিলাম যে দত্তপুকুর বামনগাছি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে, তাকে জেরা করে তার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে, যেই নথিগুলো তিনি ওই এলাকাতে তিনি তৈরি করতেন, ভুয়ো নথি। স্বাভাবিকভাবে এবার যাদেরকে জেরা করেছেন, যারা ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে একের পর এক জেরা করে একের পর এক তথ্য উঠে আসছে। আর প্রত্যেকটি জায়গায় উত্তর 24 পরগনায় তাহলে কি এই যে জাল নথিপত্র বা জাল পাসপোর্ট, তার কি তাহলে আতুর ঘর? এই জায়গায় কিন্তু গোয়েন্দাদের কপালে চিন্তার বাস। তারা কিন্তু হন্যে হয়ে খুঁজছে এর মাথার সন্ধান, কারা কারা রয়েছে এর সাথে যুক্ত, কত দূর পর্যন্ত এর জাল বিস্তার রয়েছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে চাঁদপাড়া এলাকায়, এখান থেকেই গতকাল রাতে যেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই জায়গায় প্রশ্ন, কলকাতার বাসিন্দা মনোজ গুপ্তা, সে কেন এখানে আসলেন? কার হাত ধরে উত্তর 24 পরগনায় আসলেন? কার হাত ধরে চাঁদপাড়ায় আসলেন? এই যে র্যাকেটটা, এই র্যাকেটের জাল কতদূর বিস্তার রয়েছে, কারা কারা যুক্ত রয়েছে? তাহলে কি এই যে জেলার বিভিন্ন প্রান্তে যেখানে কি যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে পাসপোর্টগুলো তৈরি হয় বা বিভিন্ন জায়গা থেকে নথিগুলো, তাহলে তারা কি সীমান্ত এলাকা কি বেছে নিচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে গোয়েন্দাদের কপালে। তারাও কিন্তু তদন্ত করছেন, তারাও গোটা যে সীমান্ত এলাকাগুলো, সেই এলাকাগুলো তারা কিন্তু তন্ন করছেন। তারা ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করেছেন বা যাদেরকে আটক করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, তাদের কাছ থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে, একাধিক নাম উঠে আসছে। স্বাভাবিকভাবে একাধিক নথি কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন যারা গোয়েন্দার আধিকারিকেরা রয়েছেন তারা। তুমি থাকো আমাদের সঙ্গে টিটব, আমি আরো একবার সরাসরি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, মূলত এই যে মনোজ, সে কতদিন ধরে এই চক্রটা চালিয়ে যাচ্ছিল? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বিগত প্রায় 5 বছর ধরে এই চক্রটা চলছে এবং 5 বছর ধরে এই চক্রটা চলছে। এই চক্রের মনোজ গুপ্তা হচ্ছে এই চক্রের পান্ডা এবং এর দুটো হ্যান্ডস হচ্ছে এই সমরেশ বিশ্বাস এবং কিছুদিন আগে গ্রেপ্তার হওয়া মোক্তার আলম, যাকে দত্তপুকুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এই মোক্তার আলম এবং সমরেশ বিশ্বাস, এই দুজনের মাধ্যমে, এই দুজন হ্যান্ডসের মাধ্যমে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই পাসপোর্ট জালিয়াতি চক্র একেবারে বিস্তার লাভ করেছিল। এবং পিঙ্কি যেটা কিছুক্ষণ আগেই বলছিল যে প্রায় 100টা পাসপোর্ট ইস্যু করেছে। সেই 100টা পাসপোর্ট, 100টার ফিগারটা কিন্তু বিগত কয়েক মাসে পুলিশের অনুমান বিগত 5 বছরে প্রায় 1.5 থেকে 2,000 পাসপোর্ট ইস্যু করেছে এই চক্র, অর্থাৎ এই মনোজ গুপ্তার চক্র। এই যে বাড়ির সামনে আমরা রয়েছি, এই বাড়িটি মনোজ গুপ্তার এবং এই বাড়ির ছেলে মনোজ গুপ্তা চুপি সারে একদম বেহালা শিলপাড়া এই সুকান্ত সরণি এলাকায়, একেবারে আপাত শান্ত এলাকায় চুপি সারে বসে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে তাদেরকে প্রথমে ভারতীয় বানানো হয়েছে, ভুয়ো পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং সেই ভুয়ো পরিচয়পত্রের বেসিসে পাসপোর্ট দেওয়া হয়েছে। পুলিশ আদালতে যেটা এর আগে একেবারে সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই যে জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা ধৃত মনোজ, সে প্রায় কয়েক দিনের মধ্যে 100 জনেরও বেশি বাংলাদেশিকে ভুয়ো পাসপোর্ট দিয়েছে। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, যেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠে যাচ্ছে, একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে একটা আইনটা পরিবর্তন করা দরকার। ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, এটা পরিবর্তন করা দরকার। আমরা যে বাড়ি করি, সে বাড়ির দরজাটা তো খুব পোক্ত রাখতে হয় যাতে ডাকাত চোর না ঢুকতে পারে। আমার একটা দেশ, এই দেশটা যাতে আভ্যন্তরীণ এই সমস্ত অন অ্যাকাউন্ট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি নিয়ে আমরা একটু চিন্তা করছি না যে এত জায়গা ফাঁকা পড়ে আছে।
অথচ কিভাবে এরা ঢুকে যাচ্ছে আর কিভাবে এরা জাল পাসপোর্ট আজকে আপনারা বলছেন, আপনাদের টিভি চ্যানেলে কতবার থেকে আপনারা বলছেন, আমরাও বলছি, এটা যদি আজকে ফুটেজগুলো নিয়ে সরকার থেকে যদি আজকে এটা ব্যবস্থা নিত, তাহলে এই পশ্চিমবাংলার কিন্তু নক্কারজনক ঘটনাটা আমাদের কাছে আর অবতীর্ণ হতো না। যদিও আসাম ত্রিপুরা তো দেখতে পাচ্ছে, কিন্তু এই যে বিরাট একটা চক্র, আবার বলে দিচ্ছে যে মুর্শিদাবাদ এবং মালদা পশ্চিমবঙ্গের মানচিত্রে থাকবে না। আপনি দেখবেন সমস্ত রুট, আপনি বলছেন তো ফল পাসপোর্ট, কিন্তু ভোটার কার্ড করাতে পারছে কি করে? এই যে আজকে ছগ্রাস্তে বাসটা থেকে গা উজাড় হয়ে যাবে, এত শত শত কতদিন ধরে আমরা চিৎকার করছি যে আজকে আমাদের বিনা রক্তপাতে আজকে আমাদের এখানে যে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল এবং বাংলায় যে একটা রুট তৈরি করেছে, দীর্ঘদিন ধরে আমরা চিৎকার করে আসছি। আজকে প্রশাসন নড়ে চড়ে বসলে কি হবে? সমস্ত শরীরে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই ক্ষেত্রে একেবারে প্রশাসনের ভূমিকাটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন। পিঙ্কি, আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, মূলত মনোজ গুপ্ত সপ্তম গ্রেফতার, অর্থাৎ পাসপোর্ট জাল পাসপোর্ট বা ভুয়ো পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত পুলিশের জালের সাত, এবং তার মধ্যে মনোজ গুপ্তকে কার্যত পান্ডা বলে দাবি করেছে পুলিশ, এবং তারা যেমনটা জানাচ্ছে 100রও বেশি বাংলাদেশিকে ভুয়ো পাসপোর্ট তৈরি করা এবং তাদেরকে বিদেশে পাঠানোর পিছনে মনোজ গুপ্ত গ্যাং রয়েছে। শুধু তাই নয়, শুধু পাসপোর্ট তৈরি নয়, পাসপোর্ট তৈরির জন্য এবং ঠিকানা প্রুফের জন্য বা অ্যাড্রেস প্রুফের জন্য যে যে ডকুমেন্টস দরকার হয়ে থাকে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে স্কুলের অ্যাডমিট, স্কুল সার্টিফিকেট, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বানিয়েছিল মনোজ গুপ্ত। অর্থাৎ বুঝতে পারছো যে কতটা জাল বিস্তৃত। কিন্তু এর থেকেও বড় প্রশ্ন এই মুহূর্তে উঠছে, পাসপোর্ট তৈরি করার আগে বা পাসপোর্ট আসার আগে ভেরিফিকেশন হয় পুলিশের হাত দিয়ে। পুলিশ এতদিন ধরে কি কিছুই জানতে পেল না যে এতদিন ধরে মনোজ গুপ্ত অ্যান্ড গ্যাং কলকাতার বেহালায় বসে এত বড় একটা চক্র চালাচ্ছে, যেখানে 100রও বেশি বাংলাদেশি এখনো পর্যন্ত ভুয়ো পাসপোর্ট তৈরি করেছে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, কারণ তুমি জানো পুলিশ ভেরিফিকেশনের আগে একাধিক তথ্য দরকার হয়ে থাকে, যে ভেরিফিকেশন করে খোদ পুলিশ। সেই জায়গা থেকে গতকাল ক্রাইম কনফারেন্সে মনোজ ভার্মা, অর্থাৎ কলকাতা পুলিশের সিপি বা কলকাতার নগরপাল, তিনি সতর্ক করেছেন প্রত্যেকটা থানাকে, এবং ইতিমধ্যে নোটিফিকেশন গিয়েছে প্রত্যেকটা থানার কাছে। নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে পাসপোর্ট তৈরি করার আগে বা পাসপোর্টের জন্য যে নথিগুলো আসছে সেগুলো যাচাই করতে হবে, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ডিসি পদমর্যাদার, অর্থাৎ ডিভিশনাল কমিশনারের তরফে অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের তরফে কিন্তু যাচাই করে নিতে হবে নথিগুলো। এছাড়াও যদি প্রয়োজন বাড়িতে গিয়ে যাচাই করতে হবে, যে যে ভেরিফিকেশনের জন্য নথিগুলো জমা হচ্ছে সেগুলো দেখে নিতে হবে, অ্যাড্রেস প্রুফ ঠিক রয়েছে কিনা সেগুলো দেখে নিতে হবে। তার কারণ ভেরিফিকেশনে যদি বিন্দুমাত্র বিচ্যুতি থেকে যায় তাহলে কিন্তু এত বড় একটা র্যাকেট যেটা কার্যত চালানো হচ্ছে, এবং ভুয়ো পাসপোর্ট তৈরি করে এতজন বাংলাদেশি নাগরিক কার্যত বিদেশে চলে যাচ্ছেন, কেউ বা আরো বড় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারেন। তাই বুঝতেই পারছো ভেরিফিকেশন নিয়ে একটা একেবারে বোঝাই যাচ্ছে এই যে ধৃত প্রায় 100 জনেরও বেশি বাংলাদেশিকে পাসপোর্ট পাইয়ে দিয়েছিল বলে জানা যাচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে পিঙ্কি, আমার সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি, এবং তারই মাঝে আরো একটি আপডেট আপনাদেরকে জানাই। এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।